আসসালামু আলাইকুম। এই ক্লাসটা দুইটা বইয়ের জন্য। একটা বইয়ের নাম ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অধ্যায়ের নাম ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। বিবিএ থার্ড ইয়ারে আছে, ফোর্থ ইয়ারেও আছে। আরেকটা বইয়ের নাম ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, অধ্যায়ের নাম ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। বিবিএ ফোর্থ ইয়ারের আছে। দুইটা অধ্যায়ের ম্যাথ মূলত একই রকম, তাই আলাদা করে ক্লাসগুলো না নিয়ে একসাথে ক্লাসগুলো নিচ্ছে। প্রথমে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়টা তোমাদের আলোচনা করে বোঝাতে চাই। বেসিক বিষয় নিয়মকানুন বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে ইনশাআল্লাহ। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। আর এখানে মূল যে বিষয় সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, কার্যকরী মূলধন। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নেট কার্যকরী মূলধন বাহির করার জন্য কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস অর্থাৎ চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করতে হয়, তবেই কার্যকরী যে মূলধন আছে সেটাই পাওয়া যাবে। কিন্তু বর্তমান অধ্যায়ের মধ্যে মূলত কোনো একটা ফ্যাক্টরির কারেন্ট অ্যাসেটস অর্থাৎ চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বাহির করার যত নিয়মকানুন আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কোনো একটা ফ্যাক্টরির তো অনেক কিছু বোঝার আছে, এই জন্য একটু সময় দিতে হবে বোঝানোর জন্য। এখন এই ফ্যাক্টরির ক্ষেত্রে কারেন্ট অ্যাসেটস কী কী থাকতে পারে, যেমন ধরো ক্যাশ। যারা ফার্স্ট ইয়ার থেকে আমার ক্লাস করতেছেন তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। চলতি সম্পদের কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যবসার মধ্যে চলমান যে সম্পদ থাকে, যেটা হ্রাস বৃদ্ধি আসছে যে সম্পদের, আর এমন কোনো খাত যেটা থেকে ভবিষ্যতে নগদ টাকা পাওয়া যাবে তাকে বলা হয় চলতি সম্পদ। যেমন নগদ টাকা, আজকে যদি ব্যবসার মধ্যে 20,000 টাকা থাকে, আগামীকাল তুমি এটা খরচও করতে পারো বা আরও জমা হতে পারে, সুতরাং এটা হ্রাস বৃদ্ধি আসছে। ইনভেন্টরি সমাপনী মজুত পণ্য, এই মজুত পণ্য বিক্রি করে পরবর্তীতে নগদ টাকা আসবে, মানে যে সকল খাত থেকে নগদ আসবে সেটাও চলতি সম্পদ। ডেপ্টর দেনাদার, কোনো ব্যক্তির কাছে তুমি একজন ব্যবসায়ী হিসাবে যদি নগদে বিক্রয় করো তাহলে নগদ টাকা পাবে, কিন্তু যদি বাকিতে বিক্রয় করো, মনে করো কোনো একজন ব্যক্তির কাছে 10,000 টাকার পণ্য তুমি বাকিতে বিক্রয় করলে, তো যার কাছে বাকিতে বিক্রয় করেছো সে হলো তোমার দেনাদার। তো দেনাদারের কাছ থেকে যেহেতু ভবিষ্যতে নগদ আসবে, এই জন্য এটা চলতি সম্পদ অর্থাৎ ডেপ্টর। ডেপ্টর বা অ্যাকাউন্টস রিসিভেবলও বলা হয়। ডেপ্টর অথবা অ্যাকাউন্ট রিসিভেবল এটা হচ্ছে দেনাদার। ক্যাশের ব্যাংক, ব্যাংকে জমা, আজকে ব্যাংকের মধ্যে জমা আছে 1,00,000 টাকা, আগামীকাল চাইলে তুমি তুলেও নিতে পারো, আরও জমাও রাখতে পারো, তো এটারও হ্রাস বৃদ্ধি আছে। এগুলো চলতি সম্পদ। আচ্ছা, এখন পর্যন্ত যা আলোচনা করলাম, কারো যদি এরকম কোনো সমস্যা থাকে যে চলতি সম্পদ কোনগুলা, দায় কোনগুলা সহজে বুঝতে পারেন না, বাংলা অর্থটাও জানেন না, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আলামিন স্যার বিবিএর প্লেলিস্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের সবার উপরের দুইটা ক্লাস দেখে নেবেন। যে দুইটা ক্লাসের মধ্যে আমি আলোচনা করেছি কোন দাখিলা কোন হিসাবে পড়ে দাখিলার ইংরেজির বাংলা অর্থ ব্যাখ্যা, তখন তোমার আর এই ধরনের সমস্যা থাকবে না। এখন ক্লাসের প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে ফ্যাক্টরির ওয়ার্কিং ক্যাপিটাল কার্যকরী মূলধন এ অধ্যায়ের মধ্যে বাহির করতে হয়। ফ্যাক্টরি যেহেতু একটা ফ্যাক্টরি, কোনো কিছু ফ্যাক্টরিতে উৎপাদন করার জন্য কি কি প্রয়োজন বলো তো? প্রথমত র মেটেরিয়াল কিংবা কাঁচামালের প্রয়োজন আছে, লেবার কিংবা শ্রমিকের প্রয়োজন আছে, ফ্যাক্টরি ওভারহেড কারখানা উপরিব্যয়ের প্রয়োজন আছে। এখন আমরা কাঁচামাল এটা বুঝলাম, লেবার বা শ্রমিক এটাও বুঝলাম, ফ্যাক্টরি ওভারহেড এটা হচ্ছে কারখানা উপরিব্যয়, মানে ফ্যাক্টরিতে যে ব্যয় হয়, ফ্যাক্টরিতে জ্বালানি খরচ, বিদ্যুৎ খরচ, এই জাতীয় যে ব্যয়সমূহ আছে এটাই কিন্তু ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি উপরি খরচের মধ্যে পড়ে। এখন লেবার দেখা যাচ্ছে কারেন্ট লাইবিলিটিসের মধ্যে, ওভারহেড দেখা যাচ্ছে লাইবিলিটিসের মধ্যে, কিন্তু র মেটেরিয়াল সেটা দেখা যাচ্ছে এসেটসের মধ্যে।
এটার কারণটা কি? এখন এই যে র মেটেরিয়াল কাঁচামাল, এইটার মাধ্যমে প্রোডাক্ট উৎপাদন করে সেটা বিক্রি করে নগদ আসবে। যেহেতু এটা থেকে নগদ আসবে, সুতরাং এটা সম্পদে যাবে। এই বিষয়টা বোঝানোর জন্যই মূলত আমি আগের এই আলোচনাটা করেছি। ওয়ার্ক ইন প্রসেস মানে যেসব কার্য চলমান, মানে পণ্য তৈরি যেটা চলমান, তো যেটা চলমান এটা একসময় শেষ হবে, ওইটা বিক্রি করে ব্যবসায় নগদ আসবে, সুতরাং এটা কারেন্ট অ্যাসেটস। ফিনিশ গুডস তৈরি পণ্য যেটা, এটা বিক্রি করে নগদ আসবে, আর নগদ আসবে যেহেতু এটা চলতি সম্পদের মধ্যে পড়ে, এগুলো আমরা সম্পদের মধ্যে নিয়ে আসব। এখন কারেন্ট লাইবিলিটিসের মধ্যে তোমাদের কমন প্রশ্ন হওয়ার কথা অবশ্যই, সেটা হচ্ছে ডিরেক্ট লেবার মানে প্রত্যক্ষ মজুরি যেটা, ওভারহেড উপরি খরচ, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, বকেয়া যে খরচ আছে, ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত। আচ্ছা, বকেয়া খরচ এটা না হয় চলতি দায় আমরা বুঝলাম, ব্যাংক ওভারড্রাফট এটা ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংকে যত জমা আছে তার চেয়ে অতিরিক্ত টাকা তোলার নাম ব্যাংক জমাতিরিক্ত। তোমার ব্যাংকে যত জমা আছে তুমি তুলতেই পারো, কিন্তু অতিরিক্ত তুললে তো ব্যাংক তোমার কাছে পাবে, এটা তো পরিশোধ করতে হবে। এটা চলতি দায়, এটাও চলতি দায় আমরা বুঝলাম, কিন্তু লেবার আর ওভারহেড এটা কেন চলতি দায়ের মধ্যে আসলো? এটার কারণ হচ্ছে আমরা যে মেথের সমাধান করব, মেথের মধ্যে উল্লেখ থাকবে যে শ্রমিকের মজুরি এখনও দেওয়া হয় নাই, বা এতদিন পর পর দেওয়া হয়, এখনও দেওয়া হয় নাই, তো দেওয়া হয় নাই এটা তো দিতে হবে, তো দিতে হবে মানে তো দায়। বোঝাতে পারছি? ওভারহেড মানে ওভারহেড খরচ হয়েছে, খরচটা এখনও দেওয়া হয় নাই, তো দেওয়া হয় নাই দিতে হবে, তো দিতে হবে মানে দায়। বিষয়টা ক্লিয়ার? যে দেখতে ব্যয় মনে হচ্ছে, তারপরও কেন এটা দায়ের মধ্যে বসলো, এই হলো তার উত্তর। আশা করছি ক্লিয়ার। আর এখানে যে ব্যাখ্যাটা করলাম, র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস, এগুলো থেকেই কিন্তু আমাদের ব্যবসায়ের মধ্যে, বা আমরা যেটা বললাম কারখানার মধ্যে নগদ টাকা আসবে, এই জন্য এটা সম্পদের মধ্যে পড়ে। এখন দেখো, এটা হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল বাহির করার যে টেবিল। শুরুতেই আনতে হবে কারেন্ট অ্যাসেটস কিংবা চলতি সম্পদ, ক্যাশ আসতে পারে, ওয়ার্ক ইন প্রসেস আসতে পারে, ফিনিশ কোর্স, ডেপ্টর, প্রিপেইড অগ্রিম পরে যদি কোনো ব্যয় জাতীয় শব্দ থাকে এটা কিন্তু সম্পদের মধ্যে পড়ে, প্রিপেইড এক্সপেন্স এগুলো আনতে হবে। তো টোটাল কারেন্ট অ্যাসেটস এখানে আমাদের নিতে হবে। তবে এখানে আরেকটা কথা, আমরা যে এখানে আনবো এই সূত্রটার উপরে ভিত্তি করে কিন্তু আনতে হবে। যেমন এপিইউ, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, বছরে কী পরিমাণ উৎপাদন, পার ইউনিট কস্ট, প্রতি ইউনিটে কী পরিমাণ ব্যয়, ক্রেডিট পিরিয়ড, যে ঋণ বা যে ধারের সময়সীমা আছে এটার মেয়াদকাল কত। এমনও হতে পারে দেনাদার 2 মাস পরে ব্যবসায়ীকে টাকা দিবে, তুমি ধরে নাও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হলে তুমি নিজে। এমনও হতে পারে দেনাদার তোমাকে 2 মাস পরে টাকা দিবে, এমনও হতে পারে পাওনাদারকে তুমি 1 মাস পরে টাকা দিবে। তো এটা তো ধারের মেয়াদকাল, তাই না? সেটাই হচ্ছে সিপি বা ক্রেডিট পিরিয়ড। আর প্রতি ইউনিটে পার ইউনিট কোস্ট এখানে বসাতে হয়। আর এনাউল প্রোডাকশন ইউনিট কী পরিমাণ উৎপাদন, এখন যদি দেখা যায় যে অঙ্কটা দিনে আছে, তখন ড্যাশ 360 দ্বারা ভাগ করব। যদি দেখি যে এই তথ্যগুলা মাসে দেওয়া, তো 12 দ্বারা ভাগ করব। যদি দেখি সপ্তাহে দেওয়া, তখন আমরা উইক, অর্থাৎ 1 বছর সমান 52 সপ্তাহ, উইক দ্বারা আমরা ভাগ করব। তো এটা আমি অঙ্কের মধ্যে তোমাদের প্রয়োগ করে দেখাচ্ছি। পেয়ে যাব আমরা টোটাল কারেন্ট অ্যাসেটস। তো টোটাল কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটি এগুলো থাকতে পারে, এর বাহিরেও আরও থাকতে পারে, যাই থাকুক না কেন একই সূত্র প্রয়োগ করে আমাদের এখানে আনতে হবে। তারপর নেট ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ এই টোটাল কারেন্ট অ্যাসেটস থেকে লাইবিলিটিস যদি বিক করা হয়, আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল এখানে পেয়ে যাব, এটাই নিয়ম। এবার আসো এই যে বিষয়টা, এনাউল প্রোডাকশন ইউনিট বাৎসরিক কী পরিমাণ উৎপাদন করা হয়েছে সেটা তো অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে, ক্রেডিট পিরিয়ড সেটাও অঙ্কের মধ্যে উল্লেখ থাকবে, কিন্তু পার ইউনিট কোস্টের জন্য আমাদের কিছু ওয়ার্কিং করে নিতে হবে যে কোনো অঙ্কের মধ্যে। এটাকে কঠিন ভাবার কোনো কারণ নাই। আগে তোমরা কয়েকটা ক্লাস শেষ করো, এমনিতেই দেখবে যখন যে প্রতিটা অধ্যায়ের মানে প্রতিটা অঙ্কের মধ্যে নিয়ম তো একই, তখন আর এটা তোমাদের কাছে কঠিন মনে হবে না। এই পার ইউনিট কোস্ট বাইর করার জন্য এইটা আমাদের মনে রাখতে হবে যে র মেটেরিয়ালের পার ইউনিট কোস্ট শুধু র মেটেরিয়ালের যে টাকাটা দেওয়া থাকবে ওইটাই হবে, ওইটা দ্বারা কিন্তু আমাদের এখানে গুণ করতে হবে। ওয়ার্ক ইন প্রসেস বাইর করার জন্য
র মেটেরিয়ালের যে প্রতি ইউনিটের ব্যয় আছে, এই র মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয় পুরোটাই 100% এখানে যোগ হবে। লেবার হবে অর্ধেক 50%, ওভারহেড হবে 50%। তবে আমি যখন ফিনিশ কোর্স তৈরি পণ্যটা এখানে নিয়ে আসবো, তখন এখানে প্রতি ইউনিটের ব্যয় আনার নিয়ম হচ্ছে যে কাঁচামালের ব্যয় 100% আনতে হবে, লেবার পুরোটাই আনতে হবে, ওভারহেড পুরোটাই আনতে হবে, কারণ এই পণ্যটা একেবারে তৈরি হয়ে গেছে। দেনাদারের ক্ষেত্রে সেম, র মেটেরিয়াল 100%, লেবারও 100%, ওভারহেড 100%। মানে ডেপ্টর ফিনিশ কোর্স এই দুইটাই মেটেরিয়াল 100%, লেবার 100%, ওভারহেড 100% আমাদের আনতে হবে ফিনিশ কোর্স আর ডেপ্টরে। শুধুমাত্র ব্যবধান হচ্ছে ওয়ার্কিং প্রসেসে, যে র মেটেরিয়াল 100% আনতে হবে, লেবার আনতে হবে 50%, ওভারহেড আনতে হবে 50%। তো যখন আমি ক্রেডিটর এটার মানটা বাইর করব, তখন প্রতি ইউনিটের ব্যয় আমাকে কিন্তু র মেটেরিয়ালের যেটা ওইটাই নিতে হবে। যখন আমি শ্রমিকের মানটা বাইর করব, তখন লেবারের প্রতি ইউনিটের যে ব্যয় ওইটাই আনতে হবে। আবার ওভারহেডের ক্ষেত্রে ওভারহেডের ব্যয়টা আনতে হবে। এই তথ্যটা মনে রাখলেই কিন্তু তোমার জন্য ধরে নাও যে অঙ্কটা সহজ হয়ে গেছে। এখন আমরা একটা ম্যাথের সমাধান করব, তোমরা বোঝার চেষ্টা করো। শুরুতে প্রশ্নটা পড়ে নিচ্ছে। বৃষ্টি লিমিটেড কোম্পানি provides the following particulars to determine the required amount of working capital. বৃষ্টি লিমিটেডের কার্যকরী মূলধন নির্ণয় করার জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হয়েছে। তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। এখানে এলিমেন্টস অফ কোস্ট, এই যে ব্যয়ের যে নাম সেটা দেওয়া হয়েছে, অ্যামাউন্ট পার ইউনিট টাকা, প্রতি ইউনিটে কী পরিমাণ ব্যয় সেটাও দেওয়া হয়েছে। তারপর র মেটেরিয়ালস কাঁচামাল প্রতি ইউনিটে 8 টাকা, ডিরেক্ট লেবার ব্যয় হয়েছে প্রতি ইউনিটে 3 টাকা, ওভারহেড প্রতি ইউনিটে 6 টাকা, তখন টোটাল কোস্ট 17 টাকা। প্রফিট করা হয়েছে প্রতি ইউনিটে 3 টাকা করে, তখন সেলিং প্রাইস প্রতি ইউনিটে 20 টাকা করে। এডিশনাল ইনফরমেশন, র মেটেরিয়াল ইন স্টক অন এভারেজ 1 মান্থ, যে কাঁচামাল স্টকের মধ্যে গড়ে 1 মাস থাকে। মেটেরিয়ালস আর ইন প্রসেস অন এভারেজ হাফ মান্থ, তো মেটেরিয়াল বা কাঁচামাল প্রসেস মানে চলতি কার্য হিসাবে থাকে হাফ মান্থ মানে 15 দিন। অ্যান্ড ফিনিশ গুডস ইন স্টক অন এভারেজ 1 মান্থ, তৈরি পণ্য এটা স্টকের মধ্যে গড়ে 1 মাস থাকে। ক্রেডিট অ্যালোড বাই সাপ্লায়ার ইজ 1 মান্থ, পাওনাদার 1 মাস সময়ের ভিতরে বা পাওনাদারকে 1 মাস সময় দেওয়া হয়। ক্রেডিট অ্যালোড বাই সাপ্লায়ার। ক্রেডিট অ্যালোড টু ডেপ্টর ইজ 2 মান্থ, এই যে বলা হয়েছে ক্রেডিট অ্যালাউড টু সাপ্লায়ার ইজ 1 মান্থ, মানে পাওনাদারের সময়সীমা হলো 1 মাস। 1 মাসের মধ্যে পাওনাদারের টাকা পরিশোধ করতে হবে। আর দেনাদারের সময় হচ্ছে 2 মাস। দেনাদারের সময় ক্রেডিট অ্যালাউড টু ডেপ্টর ইজ 2 মান্থ, দেনাদারের সময় হচ্ছে 2 মাস। লেগ ইন পেমেন্ট অফ ওয়াইজেস ইজ এক সমস্ত 2 ভাগের 1 সপ্তাহ, অর্থাৎ কর্মচারী লেগ ইন পেমেন্ট অফ ওয়াইজেস মজুরিটা এই 1.5 সপ্তাহের মধ্যে দিতে হয়। মজুরিটা 1.5 সপ্তাহের মধ্যে দিতে হয়, মানে 1.5 সপ্তাহ পর্যন্ত মজুরিটা বকেয়া থাকে। লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড ইজ 1 মান্থ, ওভারহেডের খরচটা এটা 1 মাসের মতো 1 মাসের মধ্যে দিতে হয় বা 1 মাসের মতো সময়ে বকেয়া থাকে। দি 1/4 অফ আউটপুট ইজ সোল্ড এগেনস্ট ক্যাশ, তো 4 ভাগের 1 অংশ 4 ভাগের 1 অংশ নগদে বিক্রি করা হয়। ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড এট ব্যাংক ইজ এক্সপেক্টেড টু বি টাকা 2500, যে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড এ ব্যাংক ইজ এক্সপেক্টেড, তো ব্যাংকের আশানুরূপ অনুযায়ী ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে 2500 টাকা। লেভেল অফ এ অ্যাক্টিভিটি 1,04,000 ইউনিট অফ প্রোডাকশন পার এনাম, প্রতি বছরে উৎপাদন হয়ে থাকে 1,04,000 ইউনিট। ইউ মে অ্যাজিউম that production is carried on evenly throughout the year and wages and overhead accrued similarly, যে you may assume তুমি ধরে নাও প্রোডাকশন ইজ ক্যারিড অন থ্রু আউট দি ইয়ার, মানে প্রতি বছরই উৎপাদন সমান হয় এটা তুমি ধরে নাও।
ওয়াইজেস এন্ড ওভারহেড, মজুরি এবং ওভারহেড এইটা সমান হারে বকেয়া থাকে। সিমিলারলি অ্যাক্রুয়েট, সমান হারে বকেয়া থাকে। আচ্ছা, এখন আমরা এখানে প্রশ্নটা পড়লাম, এখন নিয়ম মেনে এটা সমাধান পর্যন্ত আমাদের যেতে হবে। সবাই লক্ষ্য করো। এখন এই ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের তৈরি করতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল তৈরি করার জন্য শুরুতেই আমরা আনবো কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটসের মধ্যে কী কী আসে, যে ক্যাশের টাকা, এটা আনতে হবে। তুমি চাইলে ক্যাশের টাকা আগেও নিয়ে আসতে পারো, সবার শেষেও নিয়ে আসতে পারো, এতে কোনো সমস্যা না। ওয়ার্ক ইন প্রসেস আনতে হবে, ফিনিশ কোর্স, ডেপ্টর, প্রিপেইড এক্সপেন্স আনতে হবে। এখন প্রতিটার টাকা আনতে হবে কিন্তু এই সূত্রের উপর ভিত্তি করে। এনাউল প্রোডাকশন ইউনিট বর্তমান অঙ্কের মধ্যে আছে 1,04,000, তার মানে প্রতি ক্ষেত্রে 1,04,000। ক্রেডিট পিরিয়ড কত মাস কত দিন এটা উল্লেখ আছে বর্তমান অঙ্কের মধ্যে, এটা আমরা দেখে নিব, দেখলেই আমরা বুঝতে পারবো। ওকে, এবার পার ইউনিট কোস্ট। পার ইউনিট কোস্টে এই যে ফিনিশড গুডস আর ডেপ্টর এই দুইটার টাকা, মানে আমি যদি প্রতি ইউনিটের কোস্ট যেটা আছে মেটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড যোগ করে নেই, তো প্রত্যেকটা 100% চলে আসলো। তবে ওয়ার্ক ইন প্রসেসের বেলা একটু ভিন্ন, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাদের চিন্তার কারণ নাই। এখন দেখতে হবে বর্তমানের এই অঙ্কটা কোন হিসাবে আসছে, এটা কি দিনে দেওয়া আছে নাকি মাসে নাকি সপ্তাহে দেওয়া আছে, এইটাও আমাদের বুঝে নিতে হবে। সবাই লক্ষ্য করো। এখন আমরা যখন র মেটেরিয়াল এটা লিখব, তখন র মেটেরিয়ালে প্রতি ইউনিটের ব্যয় র মেটেরিয়ালের টাকাটাই কিন্তু যাবে। ওয়ার্ক ইন প্রসেসে র মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয়ের 100%, লেবারের 50%, ওভারহেডের 50%। আর ফিনিশ গুডস এটা র মেটেরিয়াল, লেবার, ওভারহেড প্রত্যেকটা 100% করে যাবে। ডেপ্টরের বেলায় একই রকম, র মেটেরিয়াল 100%, লেবার 100%, ওভারহেড 100%। এই বিষয়টা কীরকম তোমাদের বোঝাই। যখন আমি এই ফিনিশ কোর্সের সমাধানটা করব, ঠিক তখনই এই র মেটেরিয়াল আছে 8 টাকা, মানে 8 টাকার 100% 8 টাকা। ডিরেক্ট লেবার আছে 3 টাকা, ওভারহেড 6 টাকা, তিনটার যোগফল 17 টাকা। এখন এই 17 টাকা তিনটার 8 টাকার 100% 8, 3 টাকার 100% 3, 6 টাকার 100% 6। তো 100% টাকাগুলো যদি আমি যোগ করি 17 টাকা করে হবে না? এই 17 টাকাই আমরা ডেপ্টরের ক্ষেত্রে, ফিনিশ কোর্সের ক্ষেত্রে প্রতি ইউনিটের ব্যয়টা নিব। তাহলে ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে এখানে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে র মেটেরিয়ালের 100% যাবে, ঠিক আছে, তো লেবারের যাবে অর্ধেক, ওভারহেডের অর্ধেক। তো এইটার জন্য সমাধানটা আগে দেখো। তোমরা শুধু দেখে রাখো যে র মেটেরিয়াল এখানে 8 টাকা আছে, লেবার আছে 3 টাকা, ওভারহেড আছে 6 টাকা। এটা সমাধানটা কিভাবে করি, ওয়ার্ক ইন প্রসেস কস্ট পার ইউনিট, ওয়ার্ক ইন প্রসেস প্রতি ইউনিটের ব্যয়। এখানে ফিনিশ গুডস বা ডেপ্টর তুমি চাইলে আলাদা করে বাইর করে নিতে পারো, তো বাইর করার প্রয়োজন নাই, কারণ অঙ্কের মধ্যে দেওয়া আছে, টোটাল যোগ করলেই হয়ে যায়। তো র মেটেরিয়াল আমি যেটা তোমাদের বললাম, র মেটেরিয়াল প্রতি ইউনিটের ব্যয় আছে অঙ্কটার মধ্যে 8 টাকা। এই যে বিষয়টা বোঝো, 8 টাকা, 8 টাকায় 100%, 8 টাকায় 100% 8 টাকাই হবে। আচ্ছা, ডিরেক্ট লেবার অঙ্কের মধ্যে আছে 3 টাকা। এখন নিয়ম অনুযায়ী তোমাদের একবার দেখাই, নিয়ম অনুযায়ী ডিরেক্ট লেবার এটার 50% আনতে হবে, ওভারহেড 50% আনতে হবে। তো ডিরেক্ট লেবার 3 টাকা আছে। এখন 3 টাকার 50% কত টাকা হবে বলো তো? অর্ধেক হবে 1.50, তাই তো। ওভারহেড কত টাকা দেওয়া আছে? ওভারহেড 6 টাকা দেওয়া আছে। ওভারহেডেরও আনতে হয় 50%। ওভারহেডের 50% কত টাকা হবে? 3 টাকা হবে। এইভাবে আমাদের আনতে হবে। এখন যদি আমরা যোগ করে নেই, তো এখানে যোগ করলে পাবো 12 টাকা 50 পয়সা। শুধুমাত্র ওয়ার্ক ইন প্রসেসের জন্য এই সূত্রটা মেনে প্রতি ইউনিটের ব্যয়টা বাইর করে নিতে হবে। আবার ফিনিশ গুডস, ডেপ্টর এই দুইটার জন্য যে 8 টাকা আছে, 3 টাকা আছে, 6 টাকা আছে, 100% সবগুলো যোগ করে 17 টাকা হয়।
তো এই দুইটার জন্য আমি 17 টাকা নিব। র মেটেরিয়ালের জন্য র মেটেরিয়াল নিব। তো একক করে এখন লেখাটা শুরু করি। শুরুতে র মেটেরিয়ালস, এখানে র মেটেরিয়ালস লেখা হয়েছে। এখন টাকাটা আনার নিয়মটা কি? ওই সূত্র অনুযায়ী। সূত্রটা কি? সবসময় এই সূত্রটাই হবে, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট পার ইউনিট কস্ট, তারপর এটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড। আরেকটা বিষয় আমাদের বুঝে নিতে হবে যে অঙ্কটা কি আমরা মাসে করব, এটা বুঝতে হলে যদি সবগুলা তথ্য মাসে দেওয়া থাকে তখন মাস দিয়ে করতে পারো। যদি সবগুলা তথ্য কখনো দেখো যে সপ্তাহ চলে আসছে তখন সপ্তাহ দ্বারা করতে পারো। সকল তথ্যের মধ্যে যদি কখনো দেখো যে 8 দিন 10 দিন 12 দিন এরকম আছে বা 6 দিন 5 দিন, তখন তো আর সপ্তাহে হবে না, তখন দিন দিয়ে করতে হবে। তবে বর্তমান অঙ্কের মধ্যে আমরা উইকস দেখতে পাচ্ছি, কিছু অংশের মধ্যে মাস আছে, এখানে একটাতে আমরা উইক দেখতে পাচ্ছি। তো উইক যেহেতু আছে তার মানে 52 দ্বারা ভাগ করা হবে। আমাদের নিয়ম অনুযায়ী যেহেতু উইক আছে 52 দ্বারা ভাগ করতে হবে। 52 দ্বারা ভাগ, আর উপরে হবে প্রোডাকশন পার ইউনিট কস্ট আর ক্রেডিট পিরিয়ড, সময়সীমাটা। তো এক এক করে আমরা সব কিছু লিখে নিতেছি। অঙ্কের মধ্যে দেখো এই যে প্রোডাকশন আছে 1,04,000 ইউনিট, এটা বসাতে হবে। সপ্তাহ থাকার কারণে, উইক থাকার কারণে 52 দ্বারা ভাগ করব। তো নিচে প্রত্যেকটার হবে 52। ওকে, এটা বুঝতে পারলাম। আর প্রয়োজন হচ্ছে প্রতি ইউনিটের ব্যয়টা। তো এক এক করে লেখা শুরু করি। সবসময় তোমাদের এভাবেই আনতে হবে। প্রথমে উৎপাদনটা আনতে হবে। উৎপাদন হচ্ছে 1,04,000 ইন্টু এই র মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয়। এখানে দেখো আমি নিয়মটা লিখে রাখছি। র মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয়, যেটা র মেটেরিয়ালের টাকা আছে ওইটাই আনতে হবে। অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি র মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয় 8 টাকা আছে, সুতরাং 8 আনতে হবে। তো আমরা এটা চাইলে পরেও লিখতে পারি, আগে ক্রেডিট পিরিয়ডও লিখতে পারি, সমস্যা নাই। 8 টাকা গুণ, এখন এই র মেটেরিয়াল নিয়ে তথ্য কী আছে সেটা এখানে দেখে নিতে হবে। র মেটেরিয়াল ইজ স্টক অন এভারেজ 1 মান্থ। র মেটেরিয়াল হচ্ছে এটা 1 মাস, গড়ে 1 মাস মজুত থাকে। 1 মাস সমান কত সপ্তাহ? 1 মাস সমান হচ্ছে 4 সপ্তাহ। ওকে, এই হিসাবে আনবেন। তো যেহেতু সপ্তাহে আমি হিসাব করতেছি, মাসে হলে তো 1 দ্বারা ভাগ করতাম, 12 দ্বারা ভাগ করতাম, দিনে হলে তো 360 দ্বারা। আর যেহেতু সপ্তাহ আমি এখানে পেয়েছি, তখন সপ্তাহ হলে 52 দ্বারা ভাগ করব। এখন সপ্তাহে যেহেতু এটা সমাধানটা হচ্ছে, তাহলে 1 মাস সমান কত সপ্তাহ? 4 সপ্তাহ। এটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড। আর সপ্তাহে যেহেতু সমাধান করতেছো, নিচে হবে 52। এখন উপরের মানগুলা গুণ করো, নিচের 52 দ্বারা ভাগ করো। ভাগ করে দেখবেন এখানে টাকা আসতেছে 64,000 টাকা। 64,000 টাকা এখানে আসতেছে। এবার আসো ওয়ার্ক ইন প্রসেস। তো ওয়ার্ক ইন প্রসেস এটা একই নিয়ম। প্রোডাকশন 1,04,000, তো এটার পার ইউনিট কোস্ট আমরা বাইর করেছি। ওয়ার্ক ইন প্রসেস কোস্ট পার ইউনিট 12.50 টাকা করে। প্রত্যেকটার 52 কিন্তু নিচে থাকবে, তাই 52 লিখে দিলাম। 12.50। তো এটা নিয়ে তথ্য কি আছে যে প্রসেস হচ্ছে হাফ মান্থ। তো হাফ মান্থ মানে তো 15 দিন। 15 দিন মানে 2 সপ্তাহ। সপ্তাহে যেহেতু আমরা ম্যাথের সমাধানটা করতেছি, তো 2 দ্বারা আমরা গুণ করব, এই জন্য এখানে হয়ে যাবে 2। এবার ক্যালকুলেটারে তুমি উপরের মানগুলা গুণ করো, নিচের 52 দ্বারা ভাগ করো, উত্তরে আসবে এখানে 50,000। ফিনিশ কোর্স এখন সমাধান করতে হবে। 1,04,000 নিচে 52, এটা আমরা লিখে দিলাম। ফিনিশ কোর্স নিয়ে তথ্য, ফিনিশ গুডসের এই যে বলেছিলাম, ফিনিশ কোর্স আর ডেপ্টরে মেটেরিয়াল লেবার ওভারহেড 100% আমাদের আনতে হবে, সেটাই আমরা আনবো। তো 100% আনতে হবে, এটার মানে হচ্ছে এই 8 টাকা 3 টাকা 6 টাকা এগুলো যোগ করে যে 17 টাকা হবে, এই পুরো টাকাটাই আনতে হবে। এটা হচ্ছে 100%। এখন 17 দ্বারা তো আমরা গুণ করব। তো ফিনিশ স্টক নিয়ে এখানে তথ্য কি আছে? ফিনিশ গুডস ইন স্টক অন এভারেজ 1 মান্থ, 1 মাস যেহেতু 4 দ্বারা গুণ করব। ওকে, আমরা লিখে দিই 1,04,000
আর প্রতি ইউনিটের ব্যয় হচ্ছে 17 ইন্টু 4, উপরে মানগুলো গুণ করো 52 দ্বারা ভাগ করো, তখন 1,34,000 টাকা। তো দেনাদারের বেলা দেনাদার নিয়ে তথ্য কি আছে এখানে? দেনাদারের প্রতি ইউনিটের ব্যয় অবশ্যই আমরা 17 নিব। দেনাদার নিয়ে তথ্য আছে কোথায় দেখো, ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার, এটা তো পাওনাদার। ক্রেডিট অ্যালাউড টু ডেপ্টর ইজ 2 মান্থ, এই হলো একটা তথ্য। তো দেনাদার মানে যার কাছে বাকিতে বিক্রয় করা হয়েছে, দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাওয়া যাবে। তো দেনাদার নিয়ে এইরকম একটা তথ্য যে কোনো অঙ্কের মধ্যে থাকবে, যে 4/1 আউটপুট সোল্ড এগেইনস্ট ক্যাশ, মানে যতই তুমি বিক্রি করো না কেন, এটা 4/1 নগদে হয়। তো 4/1 যদি নগদে হয়, তাহলে 4/3 কিসে হয়? বাকিতে হয়। এখন আমরা যদি এটা শতকরায় অঙ্কের সমাধানটা করতে যাই, তখন 100%-এর মধ্যে 25% এটা হচ্ছে ক্যাশে বা নগদে, আর 75% এটা বাকিতে। তো দেনাদার এটা আনার নিয়মটা হচ্ছে, দেনাদারের যে সময়সীমা এইটা দ্বারা আমাদের গুণ করতে হবে। এরকম একটা তথ্য দেনাদারের বেলা যে কোনো অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, যে 4/1 আউটপুট নগদে বিক্রি করা হয়, তাহলে 4/3 বাকিতে বিক্রয় করা হয়। তো এটা কিভাবে লিখি দেখো, আবার দেনাদারের সময়সীমা 2 মাস যেহেতু, তো 1 মাসে হয় 4 সপ্তাহ, 2 মাসে হবে এখানে 8 সপ্তাহ। এটা কিভাবে লিখি দেখো, 1,04,000 প্রতি ইউনিটের ব্যয়, এটা লেখা হলো প্রতি ইউনিট না, টোটাল প্রোডাকশন কি পরিমাণ সেটা 52 দ্বারা ভাগ। এখন প্রতি ইউনিটের ব্যয় ফিনিশ করছে যে 17, এখানেও একই 17, এটার সময়সীমা হলো 2 মাস। 1 মাস সমান হয় 4 সপ্তাহ, 2 মাস সমান হবে 8 সপ্তাহ। এই হচ্ছে দেনাদারের তথ্যটা। কিন্তু দেনাদার যেই পরিমাণ বাকিতে বিক্রয় হয়, ওই পার্সেন্টেজ অনুযায়ী নিতে হবে। 4/3 বাকিতে, আর 4/1 হচ্ছে নগদে। অতএব শতকরা হার যদি আমি করি 75%, 100% এটা 25% হয় ক্যাশে, 75% এটা বাকিতে, যেটার সাথে দেনাদারের সম্পর্ক। এখন উপরে মানগুলো গুণ করে 52 দ্বারা ভাগ করে যত হবে এটার 75% যদি তুমি বাহির করো, এখানে ক্যালকুলেটরের মাধ্যমে পেয়ে যাবেন 2,04,000। 2,04,000 এটা আনা হলো। আর কি বাকি, র মেটেরিয়াল, তারপর এই ওয়ার্কিং প্রসেস, ফিনিশ কোর্স, ডেপ্টর আনা হলো। ক্যাশ ইন হ্যান্ড এটা বাকি রইল। তো ক্যাশ ইন হ্যান্ড এটা তুমি চাইলে প্রথমেও আনতে পারো, শেষেও আনতে পারো। ক্যাশ ইন হ্যান্ড 2,500 টাকা। সম্পূর্ণ অঙ্ক খুঁজে এর বাহিরে তুমি আর কোনো অ্যাসেটস সেখানে পাবে না। এই যাবতীয় সম্পদগুলো আনা হলো। তো টোটাল কারেন্ট অ্যাসেটস এখন আমরা পেয়ে যাব, সবগুলো যোগ করলে টোটাল কারেন্ট অ্যাসেটস বর্তমানে হবে 4,56,500। এবারে কারেন্ট লাইবিলিটিস আমাদের লিখে নিতে হবে। নিয়মে কি, যখন আমরা কারেন্ট লাইবিলিটিসের ক্রেডিটর্স যখন লিখব, এটার প্রতি ইউনিটের ব্যয় কিন্তু র মেটেরিয়ালের টাকাটাই নিতে হবে। আর বর্তমান অঙ্কের মধ্যে র মেটেরিয়ালের টাকা আছে, এই যে 8 টাকা আছে, 8 টাকা নিতে হবে। আবার এই ক্রেডিটর্স বা পাওনাদার নিয়ে এখানে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার ইজ 1 মান্থ, যে পাওনাদারের 1 মাসের মধ্যে পাওনাদারের টাকাটা পরিশোধ করতে হয়। 1 মাস সমান 4 সপ্তাহ, 4 দ্বারা গুণ হবে। আর প্রতি ইউনিটের ব্যয় ক্রেডিটর্সের বেলায় র মেটেরিয়ালের টাকাটা নিতে হয়, কই থেকে জানলাম, এটা আমরা নিয়ম থেকে জানলাম। এই যে ক্রেডিটর্স র মেটেরিয়ালের টাকাটা নিতে হয়। তো দেখো তো সবাই বুঝতে পারো কি না, আমি এখানে লিখে দিলাম। এগুলো তো সবসময় একই রকম হবে। 1,04,000 প্রোডাকশন লিখলাম, তারপর এই র মেটেরিয়ালের প্রতি ইউনিটের ব্যয় 8 টাকা লিখে দিলাম। আর কি,
1 মাস সমান 4 সপ্তাহ, 4 দ্বারা গুণ করলাম, উপরের টাকা এটা গুণ করো, 52 দ্বারা ভাগ করো, উত্তরে আসবে এখানে 64,000 টাকা। পরে মজুরি নিয়ে তথ্য হচ্ছে যে মজুরির বেলায় মজুরির টাকাটাই আনতে হবে, লেবারের টাকা, ওভারহেডের বেলায় ওভারহেডের টাকাটাই আনতে হবে। আমরা অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি যে লেবারের টাকা 3 টাকাই আছে, মজুরির বেলায় 3 টাকাই আনবো, ওভারহেডের বেলায় ওভারহেডের 6 টাকাই আমরা আনবো। তো ওভারহেড এবং মজুরি নিয়ে কী তথ্য আছে এখানে, লেগ ইন পেমেন্ট অফ ওয়াইজেস ইজ 1.5 সপ্তাহ। তো 1.5 সপ্তাহ এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 1.5। 1 সপ্তাহ মানে 1, আর অর্ধেক সপ্তাহ মানে 0.5। তো 1 সপ্তাহ এবং হাফ মানে 1.5 আমরা এটা আনতে পারি। তো ডিরেক্ট লেবার এটা প্রতি ইউনিটের ব্যয় 3 টাকা আছে, ওভারহেড আছে 6 টাকা, এখন মজুরি আছে 1.5 সপ্তাহ মানে 1.5। ওকে, তারপর লেগ ইন পেমেন্ট অফ ওভারহেড আছে 1 মান্থ, 1 মান্থ মানে 4 সপ্তাহ, 4 দ্বারা গুণ হবে। তো এই দুইটা তথ্য এখন আমি এখানে লিখে নিচ্ছি। প্রতি ইউনিটের ব্যয় এটার কত টাকা আছে বলতো, ওয়াইজেস সেটা হচ্ছে 3 টাকা, তারপর 1.5 সপ্তাহ 1.5, উপরের মানগুলো গুণ করো, 52 দ্বারা ভাগ করো, আমরা এখানে পেয়ে যাব ওয়াইজেস হবে 9,000 টাকা। ঠিক একই রকম ওভারহেডের বেলায় একই নিয়মে আমরা সমাধানটা করব। 1,04,000 ইউনিট আছে, এটার প্রতি ইউনিটের ব্যয় 6 টাকা করে আছে, এবং এখানে 1 মাস সমান 4 সপ্তাহ, 4 দ্বারা গুণ করো, 52 দ্বারা ভাগ করো, উত্তরে আসবে এখানে 48,000। আর তো নাই, এই তিনটাই তাই হবে, এটা যোগ করো, যোগ করলে হবে 1,21,000 টাকা। টোটাল কারেন্ট অ্যাসেটস থেকে এই লাইবিলিটিস, টোটাল কারেন্ট লাইবিলিটিস এটা বিগ করলে আমরা এখন পেয়ে যাব নেট ওয়ার্কিং ক্যাপিটাল। 4,56,500 থেকে 1,21,000 টাকা এটা বিগ করো, 3,35,500। 3,35,500। এটাই হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। প্রয়োজনে আবার ক্লাসটা দেখে তোমরা হাতে কলমে এই মেথে সমাধানটা করো।